বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে তোমরা অনেকেই বিভিন্ন কলেজে হিস্ট্রি মেজর মাইনর নিয়ে ভর্তি হয়ে গেছো এবং ক্লাসও শুরু হয়ে গেছে অনেক কলেজে 7 তারিখ থেকে। তাই তোমরা প্রত্যেকেই আশা করি ইতিহাসের যারা মেজর এবং মাইনর নিয়ে ভর্তি হয়েছো তারা অনেকেই বুঝতে পারছো যে যে সিলেবাসটা সম্পর্কে অনেকেই এখনো ঠিক বোধগম্য হচ্ছে না, যে সিলেবাসটা কিরকম হতে পারে বা আমাদের কি কি পড়তে হবে, কোশ্চেন প্যাটার্ন কিরকম হতে পারে, সে সম্পর্কে আমরা অনেকটা এখনো অবগত হতে পারছি না। সেই যারা এই বিষয়টা সম্পর্কে সঠিক অবগত হতে পারছে না তাদের জন্য আজকের ভিডিওটা। দেখো, সিলেবাসটা যে প্রথমেই বলে দিলাম, বর্ধমান ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার। বর্ধমান ইউনিভার্সিটির কি বললাম? ফার্স্ট সেমিস্টার, তাই তো? ফার্স্ট সেমিস্টারে আজকে শুরু হলো হিস্ট্রি মেজর এবং মাইনরের জন্য। মেজর এবং মাইনর এই দুটো, ঠিক আছে। মেজর 4 বছর আর মাইনর 3 বছর, যারা ভর্তি হয়েছে 4-3 বছর, ঠিক আছে। এবার যেটা আসছে দেখো বিষয়টা, সিলেবাস ইউনিট 1। ইউনিট 1-এ কি কি আছে একটু আমরা দেখে নিই। আমরা এই সম্পর্কে একটু বুঝে নিই যে ইউনিট 1-এ আমাদের কি কি আছে। ইউনিট 1-এ আছে ভারত বা ইন্ডিয়া বা ভারতের ধারণা, এটা আমাদের বুঝতে হবে। তারপর আছে স্থান, সময়, পরিসর এবং উৎস সম্পর্কে ভারতীয় ধারণা। এখান থেকে একটা দুটো কোশ্চেন 5 এবং 10-এ আসবেই, ঠিক আছে। তাহলে প্রথম চ্যাপ্টার অধ্যায়টা ইউনিট 1টা আমরা জেনে নিলাম। এবার ইউনিট 2-তে আমাদের কি আছে একটু দেখে নি। দেখো, ভারতীয় সভ্যতার ঐতিহ্য, ভারতীয় সাহিত্যের গৌরব, বেদ, বেদান্ত, উপনিষদ, মহাকাব্য, পুরাণ, ঠিক আছে। এইগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এইখান থেকে 5 নম্বরে কোশ্চেন আসছে। আচ্ছা, ভারতীয় শিল্প সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো, এখান থেকেও কোশ্চেন আসছে। তারপরে হচ্ছে শিক্ষা ব্যবস্থা, প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল সেই সম্পর্কে আলোচনা করো, এটা একটা পার্ট। তাহলে দেখতে পাচ্ছ তোমাদের এই তিনটে, এখান থেকে 3টে অংশ পড়তে হবে। প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার হয়ে গেল। এবার আসছে তৃতীয় অধ্যায়ে আসছি। দেখো, তৃতীয় অধ্যায় আমাদের পড়তে হবে ধর্ম ও তার বিকাশ, ধর্ম দর্শন সম্পর্কে ভারতীয় ধারণা, বাসুবৈ হ্যাঁ ধৈব কুটুম্বকম এর ধারণা, মানুষ, পরিবার ও সমাজ, এই সম্পর্কে আমাদের জানতে হবে। তুমি এখন তোমরা হয়তো বিগত বছরে কয়েক কোশ্চেন দেখে কিছুটা তোমরা আগে এবছর অবধি যারা পরীক্ষা দিলে, কিন্তু এরপর থেকে কিন্তু সেটা আর হবে না। তোমাকে প্রতিটা বিষয়কে খুঁটিয়ে পড়তে হবে, কারণ কোশ্চেন প্যাটার্ন কিন্তু এবার একটু আলাদা হবে। সেরকমই খবরাখবর আমার কাছে এসেছে, শিক্ষা দপ্তর থেকে সেরকমই সিদ্ধান্ত নিয়েছে যে মানে কোশ্চেনের ধরন কিন্তু এবার একটু পাল্টাবে, কারণ কি বিষয়বস্তু যদি খুঁটিয়ে বা ডিপলি কনসেপ্ট যদি না থাকে তাহলে পরবর্তীকালে ছেলে মেয়েদের প্রচুর অসুবিধা হচ্ছে। সেই জন্যই এরকম একটা শিক্ষামন্ত্রী এবং তারা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন যে কোশ্চেন এবার একটু ঘুরিয়ে ফিরিয়ে ভেতর থেকে হবে, ধারাবাহিক কোশ্চেন হয়তো কম আসবে। 4 নম্বর, প্রাচীন ভারতে বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্য সচেতনতা, যোগব্যায়াম ও প্রাকৃতিক চিকিৎসা, ভারতীয় সংখ্যা পদ্ধতি ও গণিত। তাহলে দেখতে পাচ্ছ প্রথমে হলো প্রাচীন ভারতের বিজ্ঞান প্রযুক্তি, প্রাচীন ভারতের বিজ্ঞান প্রযুক্তি কেমন ছিল সেই সম্পর্কে আলোচনা করো। পরিবেশ সংরক্ষণের জন্য প্রাচীন ভারতের মানুষ কতটা সচেতন ছিল, স্বাস্থ্য সচেতনতা, যোগব্যায়াম, প্রাকৃতিক চিকিৎসা, এগুলো থেকে কোশ্চেন আসবে। ভারতীয় সংখ্যা পদ্ধতি বা গণিত, এটা থেকেও আসবে, ঠিক আছে। এবার আসছি, দেখো পরের কোশ্চেনে আসছে, পরের ইয়েতে আসছে। দেখো, পরের জায়গাতে আমি আসছে। দেখ, 5 নম্বরে আসছে, 5 নম্বর অধ্যায়।
ঠিক আছে, ৫ নম্বরে কি আছে দেখো। ৫ নম্বরে আছে, দেখো ইউনিটটা, ভারতের অর্থনৈতিক চিন্তাধারা, ভূমি, বন ও কৃষি ধারণা, শিল্প ও বাণিজ্য। শিল্প ও বাণিজ্য এই সম্পর্কে জানতে পারি। তাহলে ১ম এ হচ্ছে ভারতীয় অর্থনীতির চিন্তাধারা, ভূমি, বন ও কৃষি ধারণা, শিল্প ও বাণিজ্য। এই সম্পর্কে আমরা ৫ নম্বর ইউনিটে পড়তে হবে। যেমন এরকম একটা কোশ্চেন আসতে পারে, প্রাচীন ভারতে রাজস্ব ব্যবস্থা কেমন ছিল? বা অর্থনৈতিক কাঠামোটা কেমন ছিল? শিল্প কাঠামো কি ছিল? বা হরপ্পার শিল্প কাঠামো কেমন ছিল? হরপ্পার বাণিজ্য ব্যবস্থা কেমন ছিল? বৈদিক যুগের শিল্প কাঠামো কেমন ছিল? বাণিজ্য কেমন ছিল? এরকম পাঠ ভাঙবে। এবার এবার আসছি, ঠিক আছে। এবার দেখো, তোমরা অনেকেই ভাবছো যে কোথায় পড়বো? যে যারা কেউ ভাবছো যে আমরা যারা 11-12 যে স্যারের কাছে পড়েছি সেই স্যারই পড়াবে। এরকম একটা অনেকেরই ধারণা আছে। কিন্তু মনে রাখবে, আমার কাছ থেকে এখনো পর্যন্ত যেসব কলেজের ছাত্রছাত্রীরা পড়ছে বা এখনো পড়ছে এবং পড়ে গেছে, তারা কিন্তু অধিকাংশই কলেজের সর্বোচ্চ নম্বর পেয়ে আসছে। যেমন রাজ কলেজে সৌভিক দাস, রাজকুমার পাল কলেজ টপার, ইউনিভার্সিটি টপার। তারপরে হচ্ছে বিবেকানন্দ কলেজ। তারপরে আমাদের এদিকে এসো, আ তারকেশ্বর কলেজে সুব্রত পাল সর্বোচ্চ নম্বর পেয়েছে কলেজ থেকে। হরিপাল কলেজে অলোক ঘোষ, আরামবাগ গার্লস কলেজ সেখান থেকে মৌ ভট্টাচার্য সর্বোচ্চ নম্বর পেয়েছে। নেতাজি মহাবিদ্যালয় সেখান থেকে সর্বোচ্চ নম্বর পেয়েছে শোভনলাল চক্রবর্তী, সুব্রত কুণ্ডু। রামমোহন কলেজ থেকে রাখি ভৌমিক। তাহলে প্রতিটা কলেজ থেকে দেখতে পাচ্ছ কলেজ টপার। যারা তোমরা নিজেরাই পড়তে এলে বুঝবে যে নোট বা পড়ানোর পদ্ধতি অনেকটা অন্যান্যদের থেকে অনেকটা স্বাতন্ত্র্য। কারণ আমি নিজে বেলুড় রামকৃষ্ণ মিশনের ছাত্র। অতএব আমার আজকের রেজাল্টটার একটাই কারণ, আমি প্রচুর পরিশ্রম করি এবং ছেলেমেয়েদের সেইভাবে খাটাই। আমার পরীক্ষার প্রায় মাসখানেক মাস দেড়েক আগে আমার সব নোট শেষ হয়ে যায়। বারবার পরীক্ষা নিই তাহলে হুবাহু নোট, কারণ আমার নোট প্রচুর তথ্যবহুল নোট। মানে যে বাজারে ফ্ল্যাট নোট বাজারে, আমার নিজের লেখা বই, আমার নিজের লেখা বই প্রচুর, কি বলে? উম আমার নিজের লেখা বই প্রচুর টিচার সেখান থেকে হুবহু তুলে লেখাচ্ছে। আমার নিজেরই তোমাদের ফার্স্ট সেমিস্টারে বই আছে, প্রাচীন ভারতের ইতিহাস। রায় অ্যান্ড গোস্বামী আমার নিজের পাবলিকেশন থেকে বইটা বেরিয়েছে। বিগত ৩ বছর হয়ে গেল মার্কেটে চলছে বইটা। তোমরা সংগ্রহ করে নিতে পারো বইটা। কিন্তু সেই বইটার যেটা আছে, আমি যেটা পড়াই দুটোর মধ্যে স্বাতন্ত্র্য। সেটা হচ্ছে জনগণের জন্যে। আর আমি যেটা পড়াই সেটা আলাদা। আর আমি নিজে প্রতিটা নোট লেখা মানে লেখাই, বোঝাই এবং সেটা বোঝাই মাইন্ড ম্যাপের সাহায্যে। কিসের সাহায্যে বোঝাই? মাইন্ড ম্যাপ। এই মাইন্ড ম্যাপের সাহায্যে প্রত্যেকটা নোটকে বা ওয়ান লাইনার দিয়ে বুঝিয়ে দিই। তো কোনো সময় আ কি বলে স্লাইডের সাহায্যে বুঝিয়ে দিই। তার ফলে কি হয়? প্রতিটা ছেলেমেয়ের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। আর প্রতিটা বিষয় যদি কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু পরবর্তীকালে তোমাদের, বিশেষ করে যখন বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিতে যাবে, শুধু উচ্চ নম্বরটাই না, সেখানে কিন্তু সফলতা হতে গেলে অনেক বাধা। অনেক কমন কোয়েশ্চেন। কারণ কি, বিভিন্ন টিচাররা কি করে? প্রিভিয়াস কোয়েশ্চেন দেখে একটা ফ্ল্যাট সাজেশন করে দেয়। এবং সেই সাজেশন গুলো, সেই নোটগুলো লিখিয়ে দেয়। সেই নোটগুলো দেখে পরীক্ষা দিয়ে চলে আসছে, একটা মোটামুটি নম্বর পেয়ে আসছে। কিন্তু কি হল, নিজস্ব যে হিস্ট্রি যে বেস বা কনসেপ্ট বা ধারণা, সেটা সম্পর্কে কিন্তু তোমাদের অনেকটাই কি হয়ে যাবে? পিছিয়ে যাবে। ফলে কি হবে? বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা থেকে তোমরা অনেকটাই সাবজেক্ট থেকে পিছিয়ে আসবে। আজকে ধরো তুমি ইতিহাসে এমএ, বিএড করলে, কিন্তু তোমাকে এসএলএসটি পরীক্ষা দিতে হবে। আমি যদি প্রাচীন ভারতের ইতিহাসটা সম্পর্কে আমার যদি ধারণা না থাকে, তাহলে তো আমি সেইভাবে সেখানে পরীক্ষা দিতে পারবো না। কেউ বলে আমি ইউপিএসসি দেবো, কেউ বলে ডব্লিউবিসিএস দেবো, কেউ বলে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দেবো, রেল, ব্যাংক থেকে আরম্ভ করে। তারাও কিন্তু ইতিহাস ছেড়ে যেতে পারবে না। তাহলে বুঝতেই পারছো, শুধু নম্বরটা যেমন, নিজের বেসটাও তেমন। দুটো ভাইটাল জিনিসই কাজ করে। তাই এখানে এমনভাবে পড়ানো হয়, যাতে প্রতিটা বিষয় যেমন, নম্বরও যেমন একটা বিশাল চাবিকাঠি, তেমনি নিজের বেসটাও তেমনি শক্ত হয়ে যায়।
আর এইটাই হলো, আর আমি ইংলিশ বাংলা দুটো ভার্সনেই পড়াই, অনলাইন অফলাইন দুটোতেই। অতএব ১ম এই ধরো তোমরা যে বিভিন্ন জায়গায় পড়তে যাও, অনেকে দেখেছি অনেক টিচার আগেই একবারে একটা কন্ট্রাক্ট চুক্তি করে সেই টাকাটা নিয়ে নেয়। পড়তে গিয়ে দেখতে পেলে সেরকম কিছুই নয়। কলেজে পার্ট টাইমার্স তারা। এখন কলেজে পার্ট টাইমার গুলোই বেশি লাফালাফি করে। কিন্তু তারা ওই টিউশনি পাওয়ার জন্যে। সেই লাফালাফি করে। সেই দেখে অনেকে ধরো 12 থেকে অনেকে কলেজে গেছে। ভাবছো কলেজে পড়াচ্ছে অতএব বিশাল কিছু তাদের এক্সট্রা হাত, এক্সট্রা পা, এক্সট্রা অনেক কিছু আছে। সেই ভাবনা নিয়ে অনেকেই পড়তে ঢুকে যাও। কিন্তু পড়তে ঢুকে গিয়ে যখন দেখতে পেল যে আমার নিট ফল তেমন কিছুই হচ্ছে না, তখন কিন্তু তারা কিন্তু আর ফিরে আসার পথ চায়। কারণ কি তারা তো ৬ মাসের টাকা একসাথে নিয়ে নিচ্ছে। অতএব যেখানেই পড়তে যাও না কেন, আগে নিজেকে বাজার যাচাই করে নাও। কেন এখন ছাত্রছাত্রীর থেকে শিক্ষক সংখ্যা সবথেকে বেশি। বেকারত্ব বেশি, ফেক শিক্ষকের সংখ্যাও বেশি। যে সংস্কৃত এমএ করেছে সে হিস্ট্রি অনার্স পড়াচ্ছে। আমার নজির আছে। আমার অনেক ছাত্র আছে, অনেক ছাত্র আমারই নোট নিয়ে তারা পড়াতো। কি করবে? চাকরি-বাকরি পায়নি। তাহলে সে বারবার তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে ১ম এসেই তো আমার কাছে টাকা পয়সা দিতে হবে না। ১ম এ পড়ো। পড়ে দেখো আমি কতটা তোমাদেরকে হেল্প করছি কি না করছি। প্রতিটা টিচারের কাছে পড়ো। যেখানটা মনে হবে বেটার সেই জায়গাটাতে ঢুকবে। কারণ পয়সা দিয়ে পড়তে হবে। কেউ বিনা পয়সায় পড়াবে না। আর কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে দেখো ২ নম্বরের ১০ টা। তাহলে ২০। আচ্ছা ৫ নম্বরে ৪ টে। ২০। ১০ নম্বরের ২ টো। ২০। তাহলে আমার টোটাল কত হলো? ৬০ নম্বর। টোটাল নম্বরটা হলো ৬০। বোঝা গেল ৬০ নম্বর। আর ৭৫ নম্বর আমাদের টোটাল পরীক্ষা। তাই তো? ৭৫ নম্বর টোটাল পরীক্ষা। এই ৭৫ নম্বরের মধ্যে ১৫ নম্বরটা গেল কোথায়? ১৫ নম্বরের মধ্যে ৫ নম্বর হচ্ছে তোমাদের অ্যাটেনডেন্স দেওয়া। কলেজে রেগুলার যাওয়া। অনেকেই দেখা গেছে কলেজে রেগুলার না গিয়েও সে কলেজের ফার্স্ট এবং ইউনিভার্সিটির সেকেন্ড ও হয়েছে। যেমন হরিপাল কলেজ তার উদাহরণ। অলোক ঘোষ। পারিবারিক কারণে সে যেতেই পারে না অধিকাংশত। সে কিন্তু আমার কাছেই পড়তো। আচ্ছা। তারকেশ্বর কলেজের সুব্রত পাল। একই ঘটনা। আর ১০ নম্বর কোথায়? তোমাদের ইন্টারনাল পরীক্ষা। এই ইন্টারনাল পরীক্ষাটা এই সবথেকে যেটা বেশি ২ নম্বরি করে কলেজের পার্ট টাইমেরা ছেলেমেয়েদের ভয় দেখায় যে আমার হাতে ক্লাসে ডাইরেক্ট আমি অনেক কলেজের নাম এখন বলছি না সেই কলেজগুলোর সম্পর্কে। এরকম অনেক কলেজ আছে তারা যারা টিউশনিটাই তাদের কলেজে পড়ানোর থেকে টিউশনিটাই তাদের প্রধান। তারা কলেজে ডাইরেক্ট ছেলেমেয়েদের গিয়ে বলে যে আমার হাতে ১৫ নম্বর আছে। আমারই ছাত্রগুলো করে যারা পার্ট টাইম করছে। তারা ডাইরেক্ট ক্লাসে গিয়ে বলে যে ১৫ নম্বর আমার হাতে আছে। যদি পড়তে না আসছি সেই ১৫ নম্বরটাই চলে গেল। টোটালটাই চলে গেল। অতএব এরকম। এমনকি পড়তে যায়নি, ইন্টারনাল মার্ক তাকে ৩ দিয়ে কিন্তু কি হলো? ৩ দিয়ে আমার যায় আসে না। আমার যেখানে ৬০ নম্বর পরীক্ষা হচ্ছে, এই ৬০ নম্বরের মধ্যে যদি আমি ৪০ পাই, এই ৩ এর কোনো ভ্যালুয়েশন মূল্যই নেই। দে না। এখানে ১৫ দিলেও সে যদি দেখা যায় কোনো ইন্টারনাল এ কোনো শিক্ষক ইয়েকে যদি ১৫ দেয়, সে ১৫ দিল। ধরো কোনো কাউকে ১৫ দিল। ১৫ দিয়ে দিল। সে তার কাছে পড়ে বলে ১৫ এরকম দিচ্ছে, ১৫ দিচ্ছে। ঠিক আছে ১৫ দিল। ১৫ দিলেও কি হলো দেখো, ১৫ দেবার ফলও সে তো কিন্তু দেখা গেল যে পরীক্ষাতে সে ২০ পেয়েছে। তার লাভ কি হলো? তাহলে ৩৫ হয়ে গেল টোটালটা। কিন্তু আমি এখানে রিটেন এ যদি ৪০ পেয়ে যাই, রিটেনেই যদি আমি ৪০ পেয়ে যাই, তাহলে কিন্তু এই নাম্বারটার উপরে কোনো যায় আসে না। তাহলে বুঝতে পেরেছো ব্যাপারটা কি বোঝালো? এইবার যেটা বলছি দেখো, লাইটটা একটু গন্ডগোল হচ্ছে দেখো। হ্যাঁ, ভারতে এবার হচ্ছে এই যে ২০২৫ এই যে এই সামনে যে পরীক্ষাটা হয়ে গেল ২০২৫ এ সে পরীক্ষাটার কোশ্চেনটা দেখো এটা সব ২ নম্বরের। এগুলো প্রত্যেকটা ২ নম্বরের। ঠিক আছে? এই ২ নম্বরের কোশ্চেন এগুলো। এই কোশ্চেন গুলো আমি তোমাদের কাছে কেমন কোশ্চেন সম্পর্কে ধারণার জন্যে তোমাদের কাছে দিয়ে দিলাম। ঠিক আছে? দেখো কোশ্চেন গুলো। এবার আমাদের অ্যা চ্যানেলটাকে অমিতাভ স্যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অমিতাভ স্যার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। অনেক নোট তোমরা পেয়ে যাবে। আগে দেখো, সেই নোটও দেখেও তোমরা সিদ্ধান্ত নিতে পারো কেমন পড়াচ্ছে, নোটের কোয়ালিটি কেমন। বাজারে তো এখন ছাত্রছাত্রীর থেকে টিচার সংখ্যা বেশি এবং কনফিউজ হয়ে যাওয়ার সম্ভাবনা কি প্রকৃত টিচার সেটা খুঁজে পাওয়াটাই এখন খুব মুশকিল হয়ে যাচ্ছে। তাই দেখো
এবার হচ্ছে এগুলো হচ্ছে ৫ নম্বরের। ৪ টে বলেছিলাম আমি এইমাত্র বললাম ৫ নম্বরের কটা করতে হবে? ৪ টে। এটা ৫ নম্বরের। ঠিক আছে? ৫ নম্বরের কোয়েশ্চেন। তাহলে ভারত নামের উৎপত্তি সম্পর্কে টিকা। এটা না করলেও চলবে। কারণ এটা পড়ে গেছে এবারে। তাহলে ১ম এর যে কোয়েশ্চেনটা সেটা পড়ে গেছে। তাহলে সেটা না করলেও আমাদের চলবে। ১ম এর সিলেবাসের ১ম এ দেখছো হরপ্পার অর্থনৈতিক জীবন। আমি বলছিলাম না অর্থনৈতিক হরপ্পার অর্থনৈতিক। দেখো ঋগ বৈদিক যুগের রাজনৈতিক জীবন, বৈদিক সাহিত্য, প্রাচীন ভারতে বৌদ্ধ ধর্ম শিক্ষা, বলছিলাম শিক্ষা সম্পর্কে একটি টিকা লেখো। এবার হচ্ছে ১০ নম্বরে। প্রাচীন ভারতের ঐতিহাসিক উপাদান হিসাবে লিপির গুরুত্ব আলোচনা কর। তাহলে লিপি চলে গেছে। তাহলে এইখানে পড়ে রইল তোমার প্রত্নতাত্ত্বিক উপাদান, হ্যাঁ? প্রত্নতাত্ত্বিক উপাদান, উপাদান, উপাদান আর একটা হচ্ছে মুদ্রা, এগুলো খুব ইম্পোর্টেন্ট। আর হচ্ছে সাহিত্য। সাহিত্য যেহেতু পড়েনি তোমাদের এবছরে খুব ইম্পোর্টেন্ট। দেশীয় সাহিত্য, বিদেশি সাহিত্য। এই ৩ টে খুব ভালো করে একটু দেখতে হবে। যে টপিক গুলো পড়ে গেছে সে টপিক গুলো একটু বাদ দিলেই হবে। কারণ কি এগুলো আর আসেনি। তাহলে এখানে পড়ে গেছে দেখো নগর পরিকল্পনা। তাহলে পতন এবারে পরিবেশগত কারণ হরপ্পা সভ্যতার পতনের জন্য কতটা দায়ী? এই কোশ্চেনটা এবারে ইম্পর্টেন্ট। আর্যদের আদি বাসস্থান পড়ে গেছে। না করলেও চলবে। ঠিক আছে? এটা না করলেও চলবে। এবার বৈদিক যুগের নারীদের অবস্থা। ঠিক আছে? এটা কোনো বছর ৫ আসে, কোনো বছর ১০ আসে। এটা পড়ে গেছে। তাহলে বৈদিক যুগে সামাজিক অবস্থা, বর্ণ ব্যবস্থা, হ্যাঁ? ধর্মীয় জীবন এগুলোর উপর জোর দিতে হবে। তাহলে বুঝতে পারছেন? আর যেগুলো যে টপিকের যে অংশটুকু পড়ে গেছে সে অংশটুকু হালকা দেখলে হবে। বাদবাকি যেগুলো পড়েনি সেগুলো কিন্তু একটু ডিপলি পড়ে যেতে হবে। আর প্রতিটা নোটকে একটু মাথায় রাখতে হবে। প্রতিটা প্যারা বা বিভিন্ন অংশে যেন ঐতিহাসিক, আধুনিক ঐতিহাসিক সেই মানধাতার আমলে তোমার দাদু পড়ে গেছে, তোমার বাবাও পড়েছে, তুমিও পড়ছো সেসব ঐতিহাসিক বা সেসব বইয়ের নাম লিখলে হবে না। ভালো রেজাল্ট হবে না। কি বলে 85 অব্দি যদি রেজাল্ট করতে হয় বা 75 85 অব্দি যদি রেজাল্ট করতে হয় পার্সেন্টেজ রেজাল্ট করতে হয় কিন্তু গবেষণামূলক নোট চাই ইংলিশ বা বাংলা। অতএব প্ররোচনায় পরিচিত না হয়ে নিজেরা আগে ভালো করে সিদ্ধান্ত নাও, প্রকৃত শিক্ষকের কাছে গিয়ে নিজের সাফল্যের পথ বেছে নাও। এটা মাথায় রাখবে। কারণ কি কষ্ট করে পড়ছো, শেষে দেখা গেল যে পাতি নোট। হয়তো পড়তে সুবিধা। মেজরের যা নোট মাইনরেরও একই নোট দিয়ে দিল। সেই নোটে তুমি পড়ে যাচ্ছ। অনেক টিচার আছে যারা 11-12 পড়ায় তারা এই সম্পর্কে অতটা কনসেপ্ট নেই। হ্যাঁ, কি করে যাবে আমারই ছাত্র ছাড়বনি অন্য জায়গায়। আমি তো পড়াই, কোনো ব্যাপার নাই। অন্য কোথায় যাবি? আমি পড়াচ্ছি অথবা অন্য কোনো ব্যাপার নাই। সে দেখা গেল যে সেই পাস কোর্সের বইগুলো অর্থাৎ মাইনরের বইগুলো থেকে টোটাল টুকু এরকম আমার কাছে প্রচুর ফার্স্ট সেমিস্টার ঠোকা খেয়ে সেকেন্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ঠোকা খেয়ে থার্ড সেমিস্টার কিন্তু তখন আর কি হলো ফার্স্ট সেমিস্টারে দেখা গেল যে তার ৫৫% রেজাল্ট হয়েছে কিন্তু আমার কাছে যখন এলো তখন দেখা গেল তার 80% রেজাল্ট হয়েছে কিন্তু কিছু করার নেই এই যে সেমিস্টার গুলোতে ৫৫ পেয়ে এসছে এরকম নমুনা প্রচুর আছে হাজার হাজার আমার কাছে আমার তো ২৬ বছর ২৬ বছর ২৬ বছর আমার পড়ানো হয়ে গেছে। হয়ে গেল এক্সপেরিয়েন্স। তাহলে বুঝতেই পারছো আমি নিজে বেলুড় রামকৃষ্ণ মিশনের ছাত্র। ২৬ বছর পড়ানো হয়ে গেছে। তাহলে এতটা পথ অতিক্রম হয়ে গেছে। তাহলে বিভিন্নভাবে বিভিন্ন পথ বুঝ ধোঁকা খাওয়া ছেলেমেয়েরা প্রচুর আমার কাছে পড়তে আসে। ১ম বছর ১ম সেমেস্টার এলো না। বিভিন্ন প্ররোচনার ফাঁদে পড়ে চলে গেল। কারণ কি কিছু শিক্ষক এরকম নেটওয়ার্ক তুলে রেখে দিয়েছে। ৫ জনকে নিয়ে তোমাকে বিনা পয়সায় পড়াবো। সে দেখলো আমার যদি বিনা পয়সায় হয় আমি ৫ জনকে যেমন করে হোক ধরে নিয়ে যাই না। তারপর ভালো ছেলেমেয়ে তারা ঠোকা খেলো। ঠোকা খাওয়ার পর কি হলো? রেজাল্ট শেষ। তারপরে পরবর্তীকালে যখন 80% 90% পাচ্ছে তখন কিন্তু কোনো মূল্য রইল না। কেন কি এই ৪ টে ৮ টা সেমিস্টারের টোটালটা নিয়েই পার্সেন্টেজ। তখন কিন্তু পার্সেন্টেজ কমে গেল। আমার কাছে যারা পড়তো তারা দেখা গেল যে বর্ধমান চান্স পেয়ে গেছে। কি বলে রবীন্দ্রভারতীতে চান্স পেয়ে গেছে রেগুলারে পড়ার। কিন্তু যারা পরবর্তী করে এলো তার পার্সেন্টেজ কমে গিয়ে কিন্তু তার কমে গেল রেজাল্টটা। তাহলে মাথায় রেখে আর আমার মোবাইল নাম্বারটা একটু মনে রাখো। যদি প্রয়োজন মনে হয় যে স্যারের সঙ্গে অনলাইন বা অফলাইনে দেখি ২-৩ দিন পরে কেমন পড়াচ্ছে। স্যার তো এত বকবক করে গেল ছেলে ধরবার জন্যে। তা নয়। তোমাদের ভবিষ্যতের জন্যে বলছি। এই
6174915526 এই নাম্বারে ফোন করতে পারো। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 814526 অমিতাভ স্যারের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সেখানেও কিন্তু অনেক নোট বা বিভিন্ন মেটেরিয়ালস তোমরা পেতে থাকবে। ঠিক আছে? আজ এখানেই শেষ করলাম।